আদালতের কথা যেটি বলবেন, সেই আদালতও তো কোনো ভূমিকা রাখতে পারেনি। আদালতকে ওইভাবে আজ্ঞাবহ করে রাখা হয়েছিল, ওইরকম ব্যক্তিদেরকেই বিচারপতি, প্রধান বিচারপতি ইত্যাদি নিয়োগ দেওয়া হয়েছে ওই সময়টাই। যার ফলে আদালতও ওই রকম ভূমিকায় রেখেছে, যাতে তাদের সহায়ক ভূমিকা, তারা যেটা বলেছেন সেটাই করেছে। তার ফলে একা যে দুদকের ঘাড়ে দোষটা আসছে তা নয়। যদি ধরেন যে সেরকম ভাবে সার্বিক দিক থেকে, সব দিক থেকে এরকম সোচ্চার অবস্থা তৈরি হতো, তাহলে দুদকও বাধ্য হতো হয়তো বা। আসসালামু আলাইকুম, আমি মুসাইল ফারদিন, স্বাগত জানাচ্ছি আমাদের জেড টিভিতে ইউনাইটেড স্টেট বস্টন থেকে। আমি আমাদের এই চ্যানেলে আমাদের বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা নিজেদেরকে অনেক বেশি লাকি অনুভব করছি, কারণ আমাদের সাথে উপস্থিত হয়েছেন জনাব মইদুল ইসলাম স্যার। উনি আমাদের বাংলাদেশের একটি শক্তিশালী প্রতিষ্ঠান দুদক, উনি ওনার মহাপরিচালক ছিলেন। ওনার সুন্দর্ধ ক্যারিয়ারে উনি ওনার নিজেকে অ্যাজ এ জেলা জজ হিসেবে বহুদিন কাজ করেছেন। তো আজকে আমাদের আলোচনাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ বাংলাদেশ একটি দুর্নীতিতে অনেকদিনই চ্যাম্পিয়ন ছিল, বাট কিছুদিন দেখছি বাংলাদেশ এখানে অনেকটা পরিবর্তন আসছে। স্পেশালি লাস্ট 5 মান্থে আমরা ব্যাপক পরিবর্তন দেখছি আমাদের এই বাংলাদেশের এই আফটার নিউ রিজিম এসে এবং নেক্সট রিজিমের পরিবর্তনে। আমরা সবাই দেখেছি যে বাংলাদেশে আসলে কি হয়েছে। বাংলাদেশে উন্নয়নের নামে এবং উন্নয়নের আড়ালে আমরা এখন একে একে কি হয়েছে, যেটা আমাদের সুরঞ্জন শেঠ বলেছিলেন যে কালো বিড়াল, থোলের বিড়াল বের হয়ে আসছে একে একে। যেমন টিউলিপ সিদ্দিকী, উনি একজন ব্রিটিশ এমপি, এবং অ্যালন মাস্ক, আমেরিকার অন্যতম ধনী ব্যক্তি, ওয়ার্ল্ডের অন্যতম ধনী ব্যক্তি, টেসলার ওনার, উনি বলেছে যে দুর্নীতি রোধকারী ব্যক্তি, মন্ত্রী সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, তার টুইট করে বলেছেন। আমরা দেখতে পেয়েছি যে সজীবদের জয়, যিনি আমেরিকান একজন রেসিডেন্ট, ওনারকেও আমরা দেখেছি যে উনি এবং ওনার মা, সাবেক বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাদের মধ্যে $300 মিলিয়ন তারা একটা ট্রানজেকশনের প্রুফ পেয়েছে। আমার জানার মতো সজীবদের জয় এই দেশে কোনো বিজনেস করে না, বাংলাদেশেও তার কোনো বিজনেস নেই। $300 মিলিয়ন একটি ট্রানজেকশন অনলি এফবিআই কিছুদিন আগে তার এটা পেয়েছে। এছাড়াও শেখ হাসিনার পরিবারের একে একে শুধু কি আমরা তাই বলবো, শেখ হাসিনা নিজেই বলেছেন তার যিনি পিয়ন ছিলেন তিনি 400 কোটি টাকার মালিক, এবং যখন এটা অনুসন্ধানে দেখা গেছে তিনি আসলে 400 না 600 কোটি টাকার মালিক। বাংলাদেশে যখন 4,000 কোটি টাকা কেউ ব্যাংক জোটজুটি করে দুর্নীতি করে নিয়ে চলে যায়, তখন সাবেক অর্থমন্ত্রীকে আমরা বলতে শুনেছি 4,500 কোটি টাকা এটা কোনো টাকাই না। তো আসলে কি বিষয়গুলো এরকমই? আমি মাইদুল ইসলাম স্যারের কাছে জানতে চাই যে গত 15 বছরে যে এইভাবে দুর্নীতি হয়েছে, সেখানে আসলে কেন আমাদের একটা এরকম একটা দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠান থাকার পরও কেন তাদেরকে আইনের কাঠগড়ায় আনা যায় নাই, বা তাদেরকে প্রশ্নবিদ্ধ করা সম্ভব হয়নি? জি, ধন্যবাদ। এটা হচ্ছে যে আপনার দুর্নীতি দমন কমিশন তো 2004 সালে তৈরি করা হয়েছিল, এবং দুর্নীতি দমন কমিশনে যাদেরকে কমিশনার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়, সেই নিয়োগের প্রক্রিয়া যেটি আছে সেটি হচ্ছে যে সরকারি কয়েকজন ব্যক্তির নাম পছন্দ করে বাছাই কমিটিতে পাঠান। বাছাই কমিটি আবার সেখান থেকে তাদের সরকারের নির্দেশনা অনুযায়ী বলা যায় যে আহ, কয়েকজনের নাম, মানে যদি 3 জনের থাকে তাহলে 6 জনের পাঠান। তার ভিতর থেকে মহামান্য রাষ্ট্রপতি 3 জনকে নিয়োগ দেন। একজনের নিয়োগের ব্যাপার থাকলে 2 জনের নাম দেন বাছাই কমিটি। সেটিও ওই যেটি বললাম যে সরকারের পক্ষ থেকেই 4 জনের নাম তখন পাঠানো হয় হয়তোবা। সেই 4 জনের মধ্যে থেকে বাছাই কমিটির 2 জনকে যে দেন, সেই 2 জনের নামটাও থাকে সরকারি ইঙ্গিতেই থাকতো, এবং তার ভিতর থেকে রাষ্ট্রপতি একজনকে দিতেন। সেটিও তো আমাদের যে সংবিধান, সেই সংবিধানে আছে যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি কোনো কাজই করতে পারেন না। রাষ্ট্রপতি শুধুমাত্র মানে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেই তার স্বাধীন ভূমিকা পালন করতে পারেন, কিন্তু সেটিও দেখা যাবে যে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রেও রাষ্ট্রপতির খুব বেশি করণীয় কিছু থাকে না স্বাধীন ইচ্ছার। কারণ হচ্ছে যে নিয়ম হচ্ছে, আইন হচ্ছে, সংবিধানের বিধান হচ্ছে যে সংসদে যিনি সব সদস্যদের মধ্যে আস্থাভাজন, তাকেই প্রধানমন্ত্রী বানাতে হবে। এখানে বিকল্প কোনো রাষ্ট্রপতির চয়েস নেই। একইভাবে প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারটিও আপনার সাধারণভাবে হয়ে থাকে যে যিনি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি তাকেই নিয়োগ দেওয়া হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনার এটা সুপারসিড করা হয়।
সেটিও দেখা যাবে যে সরকারি ইঙ্গিতেই হয়ে থাকে, কারণ রাষ্ট্রপতির কাছে সরাসরি ফাইল যাওয়ার কোনো নিয়ম নেই। আমাদের রুলস অফ বিজনেস অনুযায়ী যেটি যায় সেটি প্রধানমন্ত্রীর দপ্তর হয়েই ঘুরে যায়। আইন মন্ত্রণালয় থেকে ধরেন প্রধান বিচারপতি নিয়োগ হবে, আইন মন্ত্রণালয় থেকে একটি ফাইল উঠলো, সেটি আবার প্রধানমন্ত্রী হয়ে ঘুরে তারপরে রাষ্ট্রপতির কাছে যাবে, সেরকমটাই বিধান। কাজেই রাষ্ট্রপতির যে ইচ্ছা সেটিও আপনার প্রধানমন্ত্রীর সব ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় থাকে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরামর্শ যেটাই বলেন সেটার মধ্য দিয়ে হয়ে থাকে। তো দুদকের কমিশনার এবং চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রেও এরকমটাই ব্যাপার থাকে, যার ফলে সরকার যারা পরিচালনা করেছেন, যখন যেই সরকার পরিচালনা করেছেন, তারা দুদকে সেরকমই আজ্ঞাবহ ব্যক্তিদেরকে বসিয়েছেন যারা তাদের জন্য ক্ষতিকারক হবে না। তাদের যে সমস্ত অপকর্ম, আপনার দুর্নীতি, এই সমস্ত কাজের ক্ষেত্রে দুদক যেন কোনো রকম হস্তক্ষেপ না করে। এবং আমরা দুদকের ক্ষেত্রে তাই দেখেছি। বিগত ২০০৪ সাল থেকে যদি আপনি হিসাব করেন তাহলে দেখা যাবে, আমার হিসেব হচ্ছে যে দুদক সবসময় সরকারি যে ইঙ্গিত সেই ইঙ্গিতেই চলে এসেছে, এর ব্যতিক্রম ২০০৪ সাল থেকে এই পর্যন্ত হয়নি। কাজেই তখনকার যে সরকার, সেই সরকারের দেখা যাচ্ছে যে খোদ পরিবার তো পরিবার আছেই, তারপরে আপনার দলের যত মানে নেতা ছিলেন, তারপরে মন্ত্রী উপমন্ত্রী যারা ছিলেন, সংসদ সদস্য সহ যারা ছিলেন, মানে জি, মানে দুর্নীতি করেন নাই এরকম ব্যক্তি খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার ছিল সেই আমলটা। একেবারে লুটপাটের একটা রাজ্য চলেছে, এবং কিন্তু সেই অবস্থায় থাকার পরও কেন তাদেরকে থামানো সম্ভব হয়নি? থামানো সম্ভব হয়নি, কারণ এখানে শুধুমাত্র যে দুদক বলবেন তা নয়, আমাদের যে মিডিয়া, যেটিকে চতুর্থ স্তম্ভ বলা হয়, সেটিও তো আপনার একেবারে সরকারের পেটের মধ্যে ছিল বলা যায়। সরকার একেবারে তার গ্রিপের মধ্যে নিয়ে ফেলেছিল। ফলে মিডিয়াও তেমন ভাবে কিছু ভূমিকা রাখতে পারেনি। আদালতের কথা যেটি বলবেন, সেই আদালতও তো কোনো ভূমিকা রাখতে পারেনি। আদালতকে ওইভাবে আজ্ঞাবহ করে রাখা হয়েছিল। ওইরকম ব্যক্তিদেরকেই বিচারপতি, প্রধান বিচারপতি ইত্যাদি নিয়োগ দেওয়া হয়েছে ওই সময়টাই। যার ফলে আদালতও ওই রকম ভূমিকায় রেখেছে, যাতে তাদের সহায়ক ভূমিকা, তারা যেটা বলেছেন সেটাই করেছে। তার ফলে একা যে দুদকের ঘাড়ে দোষটা আসছে তা নয়। যদি ধরেন যে সেরকম ভাবে সার্বিক দিক থেকে, সব দিক থেকেই এরকম সোচ্চার অবস্থা তৈরি হতো, তাহলে দুদকও বাধ্য হতো হয়তোবা কিছুটা করতে, সম্পূর্ণটা না হলেও। কিন্তু সেই পরিস্থিতিটা সেই আমলে ছিল না। সম্পূর্ণই একেবারে যেটাকে বলে আপনার মানে একনায়কতন্ত্র তো বটেই, মানে একেবারে সর্বগ্রাসী ছিল আরকি সেটা। তো এইরকম সর্বগ্রাসী ব্যাপারের মধ্যে, আপনার ক্ষমতার মধ্যে দুদক তখন এরকম কিছু করতে পারেনি। যারা দুর্নীতি করেছে, প্রকৃত অর্থেই বড় বড় দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে দুদক তেমন ভাবে যায়নি। দুদক কিছু কাজ করেছে, সেটা হচ্ছে ছোটখাটো যে সমস্ত আপনার দুর্নীতি ব্যাপারগুলো থাকে সেইগুলো দিয়ে দুদক ব্যস্ত ছিল হয়তোবা। আর হচ্ছে অন্যরকম কিছু কাজ কারবার ছিল যেগুলো গণশুনানি টুনানি বলে, সেই সমস্ত কাজের ক্ষেত্রেই ছিল। আমরা সেরকম ভাবে উল্লেখযোগ্য ভূমিকা এই বিগত ১৬ বছরে দেখতে পাই নাই। যে হারে লুটপাট হলো, সেই রকম লুটপাটের কাহিনী দুদক কিন্তু উদ্ঘাটন করতে পারেনি বিগত সময়ে। এখন উদ্ঘাটন করছে, কারণ পরিস্থিতি পরিবর্তন হয়েছে। এটা প্রথমত সব দিক থেকেই পরিবর্তন হয়েছে। মিডিয়াও এখন খোলাখুলি সেই আমলের গুলো লিখছে, এই আমলের গুলো এখনো লেখা হচ্ছে না। এখন হয়তো বলবেন যে হ্যাঁ, এটা স্বীকার করতেই হবে যে সেই আমলের তুলনায় এখন সেই রকম রাষ্ট্রীয় সহায়তায় কিংবা সরকারি সহায়তায় দুর্নীতি হয়তো বা হচ্ছে না।